সংবাদের শুরুতেই চলুন জেনে নেওয়া যাক ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। ইউজিসির মধ্যস্থতায় সিটির শিক্ষার্থীদের কাছ থেকে ড্যাফোডিলের 17 শিক্ষার্থী মুক্ত। সংঘর্ষের জেরে 2 বিশ্ববিদ্যালয়ে ক্লাস পরীক্ষা সহ সব কার্যক্রম বন্ধ। জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা মঙ্গলবার সরকারের কাছে জমা দেবে ঐকমত্য কমিশন। সোমবার প্রধান উপদেষ্টার সঙ্গে কমিশনের সমাপনী বৈঠক। এবং প্রবাসীদের জন্য চ্যানেল আইয়ের নতুন উদ্যোগ প্রবাস সংবাদ, সমস্যা, সম্ভাবনা ও অর্জন আকাঙ্ক্ষা তুলে ধরার প্রত্যয়। ভূমিকম্প সহনীয় মোস্ট ডিউরেবল দেশের প্রথম থার্মেক্স রড সালাম স্টিল। সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম প্রিয় দর্শক। এখনকার সংবাদ আয়োজনে একই সঙ্গে চ্যানেল আইয়ের ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিমিং হচ্ছে। যাওয়া যাক বিস্তারিত সংবাদে। ইউজিসির মধ্যস্থতায় ড্যাফোডিল ইউনিভার্সিটির সব জিম্মি শিক্ষার্থীকে ছেড়ে দিয়েছে সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। এখনও একজন নিখোঁজের দাবি করেছে ড্যাফোডিল কর্তৃপক্ষ এবং স্বজনরা। জিম্মিদের উদ্ধার করে উত্তরা আধুনিক হাসপাতাল ও সাভারের এনাম মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। 2টি বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা সহ সব কার্যক্রম বন্ধ রয়েছে। রিয়াজ ইসলামের রিপোর্ট। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সাভারের ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীদের মধ্যে রোববার রাতভর সংঘর্ষ ও ধাওয়া পাল্টা ধাওয়া। এ ঘটনায় আহত হন অনেক শিক্ষার্থী। ভাঙচুর ও আগুন দেওয়া হয় 20টি বাস ও প্রাইভেট কারে। রাতে ও সকালে ড্যাফোডিল ইউনিভার্সিটির 17 জন শিক্ষার্থীকে ধরে নিয়ে যায় সিটি ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। ইউজিসির মধ্যস্থতায় সোমবার বিকেলে শিক্ষার্থীদের ছেড়ে দেন তারা। আমার রুমে ছিলাম আমরা একসাথে প্রায় 12 থেকে 15 জনের মতো। সবারই মোটামুটি হাত ভাঙছে, মাথা ফাটছে, মানে খুবই বাজে অবস্থা। আর আমাদের অ্যাটাকিং আসছে, আমাদের আগুন জ্বালাই দিচ্ছে, আমাদের বাসে আগুন জ্বালাই দিচ্ছে, মারধর করতে আমাদের ভিতরে চলে গেছে। এখান দিয়ে যাইতে যাইতে মেয়ে হোস্টেল পর্যন্ত চলে গেছে। তবে এখনো স্বজনের খোঁজে ড্যাফোডিলে আসছেন অনেকে। ইউনিভার্সিটি বন্ধ তাও জানে না। তারপর আসছে পর এখানে 4টার সময় কথা হয়েছে, প্রায় বাসায় যেতে ঘন্টাখানিক লাগে সাগরের দিকে। তারপর আমি তখন থেকে ফোন দিতেছি, মেসেজ দিতেছি, কোনোটাই ধরতেছে না। আজকে সকালে আসছে এই জায়গায়, আমি খবর পাই আইসি, এরপর আর কিছু আমি কইতে না। সিটি ইউনিভার্সিটির বিরুদ্ধে ছাত্রদের জোরপূর্বক বক্তব্য নেওয়ার অভিযোগ করেছে ড্যাফোডিল কর্তৃপক্ষ। আমাদের বাচ্চাগুলি হয়তো কোনো ভুল করেছেই করছে। এখন আমি দেখতেছি যে এটা তো পরিকল্পিতভাবে জবানবন্দি কেন নিতে হবে? শিক্ষা মন্ত্রণালয়কে আমরা জানিয়েছি, আমরা ল এনফোর্সমেন্ট এজেন্সি, আমাদের মন্ত্রণালয়, শিক্ষা উপদেষ্টা সহ সকলকে সঠিক পদ্ধতিতে জানিয়েছে। ক্লাস পরীক্ষা সহ সব কার্যক্রম বন্ধ রয়েছে। অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য টহল দিচ্ছে। রিয়াজ ইসলাম, চ্যানেল আই, সাভার। সরকারের কাছে জুলাই সনদ বাস্তবায়নের উপায় সম্পর্কিত সুপারিশ দিতে যাচ্ছে জাতীয় ঐকমত্য কমিশন। মঙ্গলবার দুপুর 12টায় উপদেষ্টা পরিষদের সদস্যদের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে এই সুপারিশ হস্তান্তর করা হবে। সোমবার বিকেলে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে কমিশনের সমাপনী বৈঠক হয়েছে। সমাপনী বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশন গঠনের পর থেকে চূড়ান্ত সুপারিশ প্রদান পর্যন্ত সমস্ত ডকুমেন্ট, আলোচনার ভিডিও, অডিও ও ছবি সংরক্ষণের উপর গুরুত্ব আরোপ করেছেন প্রধান উপদেষ্টা। সুপারিশ পেশ করার পর মঙ্গলবার 2টায় রাজধানীর বেইলি রোডে ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলন করবে জাতীয় ঐকমত্য কমিশন। 17ই অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আনুষ্ঠানিকভাবে জুলাই সনদে সই করে 24টি রাজনৈতিক দল। তবে সিপিবি সহ 4টি বাম দল জুলাই সনদে সই করেনি। এনসিপিও জুলাই সনদে সই করেনি। বাংলাদেশ থেকে 1 লাখ দক্ষ কর্মী নিয়োগের অগ্রগতি জানাতে জাপানের ন্যাশনাল বিজনেস সাপোর্ট কম্বাইন্ড কোঅপারেটিভস এনবিসিসির প্রতিনিধি দল প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় 23 সদস্যের প্রতিনিধি দলের প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন। প্রতিনিধি দলের সদস্যরা জানান, স্বাক্ষরিত সমঝোতা স্মারকের আওতায় প্রথম ধাপে আগামী বছর 2000 দক্ষ কর্মী নিয়োগের বিষয়টি প্রক্রিয়াধীন। পরবর্তীতে 2027 সালে 6000 ও 2028 সালে 18,000 কর্মী নিয়োগ করা হবে। প্রধান উপদেষ্টা বলেন, প্রাথমিকভাবে কিছুটা কঠিন মনে হলেও বাংলাদেশের মেয়েদের একবার শিখিয়ে দিলে তারা নিজেরাই অন্যদের শেখাতে পারবে। প্রবাসী কল্যাণ এবং কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল এবং প্রধান উপদেষ্টার এসডিজি বিষয়ক মুখ্য সমন্বয়ক লামিয়া মোর্শেদ বৈঠকে উপস্থিত ছিলেন।
6 মহাদেশে ছড়িয়ে থাকা প্রায় 2 কোটি বাংলা ভাষাভাষী প্রবাসীদের জন্য চ্যানেল আইয়ের নতুন উদ্যোগ প্রবাস সংবাদ যাত্রা শুরু করেছে। প্রবাস সংবাদের আনন্দঘন আনুষ্ঠানিক উদ্বোধন অনুষ্ঠানে চ্যানেল আই কর্তৃপক্ষ জানিয়েছে, প্রবাসীদের সুখ দুঃখ, অর্জন ও আকাঙ্ক্ষা তুলে ধরবে এই নতুন সংবাদ পর্ব। জাকিয়া আক্তারের রিপোর্ট। নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র, সাগরকন্যার দেশ পর্তুগাল থেকে। হৃদয়ে বাংলাদেশ, প্রবাসীও বাংলাদেশ, এই স্লোগানে 26শে অক্টোবর থেকে শুরু হয়েছে চ্যানেল আইয়ের নতুন সংবাদ পর্ব প্রবাস সংবাদ। বাংলাদেশ সময় প্রতিদিন ভোর 5টায় প্রচার হচ্ছে এই সংবাদ বুলেটিন। চ্যানেল আই, হৃদয়ে বাংলাদেশ, প্রবাসীও বাংলাদেশ। এই নতুন আয়োজন বিশ্বজুড়ে দর্শকদের চাহিদা পূরণে চ্যানেল আইকে আরও এক ধাপ এগিয়ে দেবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। এই লাল সবুজ বাংলাদেশ দেখে মানুষ প্রতিদিন নিজেকে আবিষ্কার করে। তারা চ্যানেল আইকে দেখে নিজেকে অনুভব করে, নিজের মৃত্তিকা, মন, স্বপ্ন এবং আকাঙ্ক্ষাকে অনুভব করে। এই যাত্রাটা শুভ হবে এবং চ্যানেল আই সারা বিশ্ব জুড়ে আরও সমাদৃত হবে। এখন এই ভার্চুয়াল দুনিয়াতে ইন্টারনেটের কারণে যখন ঢাকার সঙ্গে ওয়াশিংটন বা ঢাকার সঙ্গে প্যারিস, ঢাকার সঙ্গে লন্ডন একীভূত হয়ে আছে, সেখানে সেই ইন্টারনেটটা যদি হয়ে থাকে এটা ব্রিজ, সেই ব্রিজের সবচেয়ে শক্তিশালী পিলারটা হচ্ছে চ্যানেল আই, এবং সেই শক্তিশালী পিলার হিসাবে চ্যানেল আই এই প্রবাস সংবাদ শুরু করেছে। অনুষ্ঠানে অনলাইনে যুক্ত ছিলেন প্রবাস সংবাদের বিভিন্ন দেশের প্রতিনিধিরা। সবসময় চ্যানেল আইয়ের সাথে যুক্ত আছি, আর এত সুন্দর সুযোগ করার জন্য সবাইকে ধন্যবাদ। চ্যানেল আইয়ের সংবাদ যেমন মানুষের আস্থার প্রতীক, তেমনি প্রবাস সংবাদ হবে প্রবাসীদের নির্ভরতার ঠিকানা। অনেক ভালো ভালো বিষয় আসবে যেগুলো আমরা জানবো, আগে জানতাম না। আমাদের প্রবাসী যে সমস্ত ইয়েগুলো আছে, অ্যাম্বাসি আছে, তাদের সাথে স্থানীয় পর্যায়ের মানুষের, বাঙালিদের সেবা, সুযোগ সুবিধাগুলো, এগুলো ক্রমান্বয়ের মাধ্যমে উঠে আসবে। মানুষের সাথে পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে থাকা বাঙালিদের একটা সেতুবন্ধন তৈরি করবে। আমাদের ইনহাউস, আমাদের যে পরিবারটা, তার সাথে কিন্তু এখন যোগ হবে আরেকটি পরিবার বাইরে, এবং যেটা খুব ক্লোজ একটি সম্পর্কে পরিণত হবে আশা করি আমি। সবকিছু মিলিয়ে এটা ভালো উদ্যোগ, সুতরাং এই ভালো উদ্যোগকে স্বাগত জানাই এবং আমরা সবাই মিলে এই জিনিসটাকে এগিয়ে নিয়ে যাব ভালো করে, সেটাই হচ্ছে আজকের এই আশা। পৃথিবীর 6টা মহাদেশে আমাদের যত বাংলাদেশি ভাই বোনেরা আছেন তারা আমাদের সাথে সংযুক্ত থাকবেন। তারা তাদের প্রতিদিনের বিভিন্ন অনুষ্ঠান, সাকসেস এবং তাদের ভালো লাগা মন্দ লাগার ঘটনাগুলো আমরা তুলে ধরবো, যাতে তারা আমাদের সাথে সংযুক্ত থাকতে পারেন, তারা দেশকে যেন মিস না করে। নতুন উদ্যোগের সাফল্য কামনা করছেন চ্যানেল আই পরিবারের সদস্যরা। জাকিয়া আক্তার, চ্যানেল আই। প্রিয় দর্শক, সময় হলো কিছুক্ষণের বিরতি নেবার। বিরতির পরে আবারও ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। এ পর্যায়ে আমি জুয়েলার্স আন্তর্জাতিক সংবাদ। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার এশিয়া সফরের দ্বিতীয় ধাপে জাপানে পৌঁছেছেন। সন্ধ্যায় জাপানের সম্রাট নারিহিতোর সঙ্গে সাক্ষাৎ করবেন তিনি। মঙ্গলবার জাপানের নতুন প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির সঙ্গে বৈঠক করবেন। তাকাইচির সঙ্গে বৈঠকের আগে ট্রাম্প স্পষ্ট করেছেন যে জাপান যুক্তরাষ্ট্র জোটকে আরও শক্তিশালী করাই তার সরকারের পররাষ্ট্র ও নিরাপত্তা নীতির শীর্ষ অগ্রাধিকার পাবে। ট্রাম্পের এশিয়া সফরের মূল আকর্ষণ দক্ষিণ কোরিয়া সফর। সেখানেই তিনি চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন। বিশ্বের 2 বৃহত্তম অর্থনীতির মধ্যে চলমান বাণিজ্য যুদ্ধের অবসান ঘটানোই এই সফরের মূল লক্ষ্য। দ্বিতীয় মেয়াদে ক্ষমতায় ফেরার পর এটি হবে দুজনের প্রথম সাক্ষাৎ। ট্রাম্প ইঙ্গিত করেছেন তিনি সফরকালে উত্তর কোরিয়ার নেতা কিম জং উনের সঙ্গেও দেখা করতে পারেন। সফরের প্রথম অংশে মালয়েশিয়া ট্রাম্প কম্বোডিয়া ও থাইল্যান্ডের মধ্যে যুদ্ধবিরতি চুক্তিতে সইসহ একাধিক চুক্তি স্বাক্ষর করেছেন। কৃষি সংবাদ। নোয়াখালীর হাতিয়ায় লেবু চাষ বাড়ছে। উৎপাদন খরচ কম এবং লাভ বেশি হওয়ায় স্থানীয় কৃষক সবজি চাষের পাশাপাশি লেবু চাষে ঝুঁকছেন। এতে উপজেলায় কৃষির নতুন সম্ভাবনা দেখা দিয়েছে। দেখবেন প্রকৃতি সংবাদ।
বাগেরহাটের মোরেলগঞ্জের ফাঁসিয়াতলা গ্রামে উদ্বোধন করা হয়েছে একটি বহুমুখী ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বাগেরহাট জেলা প্রশাসক এবং জেলা ম্যাজিস্ট্রেট আহমেদ কামরুল হাসান। বিশেষ অতিথি ছিলেন মোরেলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হাবিবুল্লাহ। জার্মান সরকারের আর্থিক সহযোগিতায় নির্মিত আশ্রয় কেন্দ্রটি দুর্যোগকালীন সময় এবং শিক্ষা ও সামাজিক ও উন্নয়নমূলক কাজেও ব্যবহার করা যাবে। অনুষ্ঠানে জমিদাতা মোহাম্মদ সেলিম মিয়া সহ বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। ঢাকা স্টক এক্সচেঞ্জে সপ্তাহে দ্বিতীয় কার্যদিবসে লেনদেনের নিম্নমুখী প্রবণতা দেখা গেছে। আগের কার্যদিবসের চেয়ে ডিএসইএক্স সূচক 40 পয়েন্ট কমে 5086 পয়েন্টে দাঁড়িয়েছে। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। হাত বদল হয়েছে 396টি কোম্পানির 394 কোটি 18 লাখ টাকা শেয়ার এবং মিউচুয়াল ফান্ড, যা আগের কার্যদিবসের চেয়ে 67 কোটি 37 লাখ টাকা কম। এর মধ্যে দাম বেড়েছে 81টির, কমেছে 260টির এবং অপরিবর্তিত রয়েছে 55টি কোম্পানির শেয়ারের দাম। সময় হলো আবারও কিছুক্ষণের বিরতি নেবার, আর বিরতির পর খেলার সংবাদে। বিরতির পরে আবারও ফিরে এলাম চ্যানেল আই সংবাদে। এ পর্যায়ে জানাবো খেলার খবর। প্রতিযোগিতা মিলিয়ে টানা 9 ম্যাচে অপরাজিত যাত্রা রুখে দিয়েছে। শেষ প্রান্তে আমরা চলুন আরও একবার জেনে নেওয়া যাক যা ছিল এখনকার ফ্রেশ আটা মধ্যসূচি সংবাদ শিরোনামে। ইউজিসির মধ্যস্থতায় সিটির শিক্ষার্থীদের কাছ থেকে ড্যাফোডিলের 17 শিক্ষার্থী মুক্ত। সংঘর্ষের জেরে 2 বিশ্ববিদ্যালয়ের ক্লাস পরীক্ষা সহ সব কার্যক্রম বন্ধ। জুলাই সনদ বাস্তবায়নের রূপরেখা মঙ্গলবার সরকারের কাছে জমা দেবে ঐকমত্য কমিশন। সোমবার প্রথম উপদেষ্টার সঙ্গে কমিশনের সমাপনী বৈঠক। এবং প্রবাসীদের জন্য চ্যানেল আইয়ের নতুন উদ্যোগ প্রবাস সংবাদ, সমস্যা, সম্ভাবনা ও অর্জন আকাঙ্ক্ষা তুলে ধরার প্রত্যয়। এরই সাথে শেষ করছি এখনকার সংবাদ আয়োজন। সংবাদে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সংবাদ টিমের সবার পক্ষ থেকে আপনাদের আবারও শুভেচ্ছা।